নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রস্টেটের সমস্যা। এই প্রস্টেটের সমস্যা কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, কারণ প্রস্টেট গ্ল্যান্ডটা পুরুষদেরই থাকে। তো প্রস্টেটের সমস্যা যখন আমি প্যাথোলজিটা বলবো, তার আগে এইটুকু বলা উচিত যে প্রস্টেট গ্ল্যান্ডটা কী। তো সেটাকে আমরা একটুখানি জেনে নিই যে প্রস্টেট গ্ল্যান্ডটা কী। তো প্রস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে একটা ডেন্স মাসকুলার একটা গ্ল্যান্ড, মানে এবং তার অবস্থানটা কোথায় থাকছে? তার অবস্থানটা থাকছে আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে বা মূত্রথলি আছে, মূত্রথলির নিচেই একদম থাকছে। মানে এটা যদি আমাদের মূত্রথলি ধরে নেওয়া হয়, মূত্রথলির নিচে একবার লাগোয়া হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডটাকে দেখতে কীরকম না, প্রস্টেট গ্ল্যান্ডটাকে দেখতে হচ্ছে আপনার হার্ট শেপের, ঠিক আছে, অথবা আপনার ইনভার্টেড কোনো ধরে নিতে পারেন, মানে একটা উল্টানো ত্রিভুজ আর এরকম এরকম একটা জিনিস ধরে নিতে পারেন। এর যে বেসটা থাকছে, যে প্রস্টেট গ্ল্যান্ড যদি এরকম হয়, আমি যদি একটা ত্রিভুজের মতো চিন্তা ভাবনা করি, এর যে বেসটা সেটা কি থাকছে, আমাদের যে ইউরিনারি ব্লাডার থাকছে তার একদম নিচের সাথে সেটা থাকছে, ঠিক আছে। আর কি থাকছে, এর যে কোনটা ইনভার্টেড কোন, মানে যে ছুচালো অংশটা, এটা একদম আপনার বাইরে আসছে, এসে কি করছে যে আমাদের ইউরেথ্রাল যে এক্সটার্নাল স্ফিনটার আছে, যেখানে আমাদের কন্ট্রোল করতে পারি কখন আমরা মূত্রত্যাগ করবো, কখন আমরা মূত্রত্যাগ করবো না, তার বাইরের যে স্ফিনটারটা থাকছে এক্সটার্নাল স্ফিনটারের নিচে এটা অবস্থান করছে। আচ্ছা, এটার কাজটা তাহলে কী থাকছে না, এই পোর্শনটা হচ্ছে যে আমাদের যখন প্রস্টেট গ্ল্যান্ডটা থাকছে, প্রস্টেট গ্ল্যান্ডটা যে আপনার ইউরিনারি ব্লাডার থেকে যখন আমাদের ইউরেথ্রাটা তৈরি হচ্ছে, মানে যে নালীটা দিয়ে মূত্রটা আসবে আর কি, সে তার ওপরটাকে সে ধরে রেখেছে এইভাবে। আর তার পিছনের দিকে কি থাকছে, তার পিছনের দিকে থাকছে রেকটাম বা মলদ্বার। আচ্ছা, এর তো শেপটা জানলাম আর এর অবস্থানটা জানলাম, এর তাহলে ওজনটা কত বা তার ভলিউমটা কি? এর ওজনটা হচ্ছে 20 থেকে 25 গ্রাম নর্মালি। আর এর যে আপনার লেন্থ বা কতটা লম্বা, কতটা চওড়া, তার থিকনেস কতটা, লম্বা হচ্ছে মোটামুটি 4 সেন্টিমিটার, চওড়া হচ্ছে 3 সেন্টিমিটার, আর এর থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার। আর এর ওজন হচ্ছে কত না 20 থেকে 25 গ্রাম। আর এর কিছু খণ্ড আছে, হ্যাঁ, এই ছোট হলেও এর কিছু খণ্ড আছে। আর এর ভলিউমটা হচ্ছে মোটামুটি 30 থেকে 40 ml। আর একে 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। কীরকম না, অ্যান্টেরিয়ার লোব বা সামনের দিকের অংশ, পোস্টেরিয়ার লোব বা পিছনের দিকের অংশ, দুটো পাশে ডান পাশে এবং বাঁ পাশে দুটো লোব থাকছে বা খণ্ড থাকছে, সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল লোব, এবং মাঝখানে থাকছে মেডিয়াল লোব। এটাকে নিয়েই মোটামুটি এর অংশটা তৈরি হয়েছে। আর প্রস্টেটের যদি আমরা দেখি যে কাজটা, আমাদের যে প্রস্টেটের কাজটা থাকে, এটা তো তার পজিশনটা বোঝা গেল। প্রস্টেট হচ্ছে একটা ফ্লুইড তৈরি করে, যার নাম হচ্ছে প্রস্টেটিক ফ্লুইড। এই ফ্লুইডটা কী করে, এই ফ্লুইডের দুটো কাজ। একটা হচ্ছে যে আমাদের যে সিমেন্ট, সেই সিমেন্টটা ভলিউমটাকে বাড়ানো, ভলিউমের বীর্যের যে পরিমাণ বা আয়তন সেটা থেকে বাড়ায়। কতটা বাড়ায় না 30%-এর কাছাকাছি। আর একটা কী করে না, এর ভেতরে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, আর মানে নিউট্রিশাস জিনিসপত্র থাকে, যেটা আপনার স্পার্ম বা শুক্রাণুকে খাদ্য যোগায়, ঠিক আছে। এটা শুক্রাণুকে খাদ্য যোগাবে, আর একটা হচ্ছে আপনার তার ভলিউমটাকে বাড়াবে। এইখানে দেখতে পাওয়া যায় প্রস্টেট গ্ল্যান্ডের আর একটা কাজ থাকে। আমি বললাম এটা মাসকুলার একটা অর্গ্যান। মাসকুলার অর্গ্যান হওয়ার জন্য এটা কী করছে, যে যখন আপনার সিমেন ইজাকুলেশন আসে, মানে যখন বীর্যটা পুরুষদের শরীরের থেকে বেরিয়ে আসে, কারণ পুরুষদের কিন্তু বীর্য বেরিয়ে আসার জন্য যে পথ আর আপনার মূত্রত্যাগের জন্য সেটা কিন্তু একটাই পথ, ইউরেথ্রা। তো কি করা হবে না, আপনার যে প্রস্টেট গ্ল্যান্ডটা থাকে সেটা কি করে, কন্ট্রাকশন করে, মানে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গিয়ে একটা ফোর্স সে তৈরি করে, একটা প্রেশার সে দিচ্ছে। প্রেশার দেওয়ার জন্য কি হচ্ছে না, সিমেন্টটা আপনার ইউরেথ্রা দিয়ে বা মূত্র নালী দিয়ে বেরিয়ে আসতে সাহায্য করছে। এইটা হচ্ছে আপনার মোটামুটি
প্রস্টেটেড গ্ল্যান্ড এবং প্রস্টেটেড গ্ল্যান্ডের কাজ। এবার আমরা যে আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বা প্রস্টেট এনলার্জমেন্ট। মানে বিষয়টা হচ্ছে কি না, প্রস্টেট বেড়ে গেছে বা বেড়ে যাওয়া, এটা আপনারা প্রায়ই শুনতে পাবেন। ছেলেরা বলে যে প্রস্টেটের সমস্যা হয়েছে, তাহলে তার নামটা হচ্ছে বিপিএইচ বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বা প্রস্টেটিক এনলার্জমেন্ট। এবার তিনখানা শব্দ এখানে আমি ব্যবহার করেছি। মাঝখানের যে প্রস্টেট শব্দটা তার আমি বিষয়টা বলে দিলাম কি কি কানা কাজ। এবার বিনাইন শব্দটার মানেটা হচ্ছে এটা নন ক্যান্সারাস, এটা ক্যান্সার কিন্তু নয়। আর হাইপারপ্লেসিয়া মানেটা হচ্ছে কি না, কোষের সংখ্যাটা বাড়বে। ঠিক আছে, কোষের সংখ্যাটা বাড়ছে, আগে যতগুলো কোষ ছিল তার থেকে কোষটা বেড়ে গেছে, এটাই হচ্ছে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। এরপর যদি কোষটা বেড়ে যায়, সংখ্যাটা বেড়ে যায়, তাহলে এটা কী হবে, তো সেটা একটা জায়গায় ছিল, ধরুন এরকম এরকম জায়গায় ছিল, এবার সেটা ফুলে বড় হয়ে গেছে, তাহলে কি ঘটনাটা ঘটবে, এইখানে হচ্ছে তার উপরেই ছিল তার ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, সে মূত্রথলির উপরে চাপ দেবে, মূত্রথলি তো সরিয়ে দিতে পারবে না, ফলে কি হবে যে আমাদের যে আপনার মূত্রনালীটা তৈরি হয়েছিল, মানে ধরে রাখুন এরকম হচ্ছে আপনার ইউরিনারি ব্লাডার এবং সেখান থেকে নালীটা তৈরি হচ্ছে বেসিনের নালীর মতো। এবার মাঝখান থেকে যখন আমার প্রস্টেটটা বেড়ে যাবে তখন চারপাশটা কী হবে, উঁচু হয়ে যাবে, উঁচু হয়ে গেলে একটা সমস্যা আসবে। আরেকটা হচ্ছে কি না, তার প্রস্টেটটা যখন আছে, প্রস্টেটের মাঝখানে কি থাকছে আপনার ইউরেথ্রাটা, প্রস্টেটটা ইউরেথ্রার চারপাশে ঘিরে থাকছে, মানে যখন সেটা বেড়ে যাবে তখন কি হবে, ওই ইউরেথ্রা বা মূত্রনালীর উপর একটা চাপ প্রয়োগ করবে, তাই না, এইটার জন্য সিমটমসগুলো প্রডিউস করতে শুরু করে। তাই এই জন্য কী কী সিমটমস থাকবে, যদি আমার মূত্রথলিটাকে ওপরের দিকে উঠিয়ে দেয় তাহলে আমার আর ভালো করে প্রস্রাব হবে না, ফলে তার মাধ্যমে যে একটা নিউরোলজিক একটা নার্ভ তাকে বোঝাচ্ছে যে হ্যাঁ তোমার প্রস্রাব পেয়েছে, এটা কী হবে, বারবার একটা হ্যামার করবে, ফলে বারবার ইউরিনেশন, বারবার প্রস্রাবের বেগ পাবে। আর একটা হচ্ছে কি, এটা তো প্রস্রাবের বেগ থাকলো, এটা বেশিরভাগ দেখতে পাওয়া যায় রাত্রিবেলা, ঠিক আছে, এটা রাত্রিবেলা দেখতে পাওয়া যায়, এবং এই রোগটি সাধারণত 40 বছর বয়সের পর পুরুষদের ঘটে থাকে, এবং এর কারণটা এখনো পর্যন্ত কিন্তু অজানা। আমি বলছি কী কী বিষয়গুলো, তার আগে সিমটমসগুলো জেনে নেওয়া যায়। তাহলে হচ্ছে বারবার প্রস্রাব পাওয়া। আর একটা বিষয় হচ্ছে কি না, যেহেতু প্রস্টেটের ভেতর দিয়ে ইউরেথ্রাটা গেছে, তখন যখন প্রস্টেটটা বেড়ে যাবে তখন ইউরেথ্রা বা মূত্রনালীর উপরে চাপ দেবে, ফলে সেখান থেকে সহজে মূত্রটা বেরিয়ে আসতে পারবে না। তাহলে কি থাকবে, আমার যে ইউরিন ফ্লোটা হবে সেটা আগের থেকে অনেক ধীরে ধীরে হবে, এবং তাকে আগে যে ফোর্সটা ছিল তখন সেটা ফোর্স থাকবে না, তখন মানুষকে কী করতে হবে, ফোর্সফুল ইউরিনেশন করতে হবে, মানে জোর করে কোদ দিয়ে তাকে প্রস্রাব করতে হবে। এইটা একটা হচ্ছে বিরাট বড় ব্যাপার। তার সাথে আরেকটা থাকে কি না, লস অফ ব্লাডার, মানে আমার যে ইনকন্টিনেন্স অফ ইউরিনেশন বলা হয়, যখন ব্লাডারটা পুরোপুরিভাবে এন্ট্রি হতে পারছে, কারণ সে তো ফুলে গেছে। ধরুন আগে এরকম একটা গামলা ছিল, গামলাটার মাঝখানে একটা ফুটো ছিল, ওটা জলটা পড়ে যাচ্ছিল, এবার আমি গামলাটাকে যদি উঁচু করে নিই, তার তলের অংশটাকে যদি আমি উঁচু করে নিই, ফলে কেন কিছু জল তো তার চারপাশে থেকে যাচ্ছে, তাই না, এখানেও একই ঘটনা ঘটছে। এখানে কি হচ্ছে, আর গোটা ব্লাডারটা সম্পূর্ণরূপে ফাঁকা হতে পারছে না, ফলে কি হয় না, তার ভেতরে ইনফেকশন তৈরি হয়, মানে ইউটিআই, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা প্রস্রাব ইনফেকশন তৈরি হতে পারে। সেখান থেকে কি হবে, সেখান থেকে আরও তার সমস্যাগুলো তৈরি হতে থাকে, এবং এইখান থেকে দেখা যাচ্ছে ইনকন্টিনেন্স অফ দ্য ইউরিনেট হয়ে যায়, মানে সে তার প্রস্রাব ধারণ ক্ষমতাটাও কিন্তু কমে যায়। বয়স হলে আমরা দেখতে পাই পুরুষদের কি হয়, রাত্রিবেলায় ঘুম থেকে ওঠার সময়, এটা আমরা বাড়িতে বাবা, কাকা, দাদু, জ্যাঠা সবাইকেই দেখতে পাই, যে উঠে বিছানা ছেড়ে বা টয়লেটে যাওয়ার আগেই কিন্তু কাপড়ের উপরে হয়ে যাচ্ছে। এর মানেটা হচ্ছে কি না, তার ধারণ ক্ষমতা ছিল, যে স্ফিনটারটা, যেটাকে আমি বললাম এক্সটার্নাল স্ফিনটার, যার নিচ পর্যন্ত আপনার প্রস্টেটটা চলে এসেছে, সেটাও তো বড় হয়ে গেছে, ফলে আমাদের যে ভাগটা ছিল না সেটা অনেকটা ওপেন হয়ে গেছে, ফলে আমরা চেয়েও সেই প্রস্রাবের বেগটাকে ধরে রাখতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে ইনকন্টিনেন্স অফ দ্য ইউরিনেশন। তাহলে পেচ্ছাপের বেগ আমরা ধরে রাখতে পারবো না, বারবার প্রস্রাব পাবে। আচ্ছা, আমাদের প্রস্রাবটা খুব ধীরে ধীরে হবে,
এবং আমাদের প্রস্রাবে করতে গিয়ে বেগ দিতে হবে। আচ্ছা, এটার জন্য কি কি কমপ্লিকেশন আসতে পারে? একটা তৈরি হলো না। এবার যখন আমি বলে দিলাম যে ইউরিন ব্লাডারটা সম্পূর্ণরূপে এমটি হচ্ছে না, তখন কি হবে? সেখানে একটা জমা জল যদি থাকে কোনো জায়গায়, তাহলে সেখানে মশা তৈরি হয়। তো চারপাশে দেখতে পাচ্ছেন তো লোকে কি বলছে, ডেঙ্গুর জন্য হচ্ছে, ম্যালেরিয়ার জন্য হচ্ছে, এগুলোকে বলা হয় জমা জলে মশা তৈরি, জমা জলে পোকা তৈরি হয়। তাহলে এইখানে যেমন ইউরিন ব্লাডারটা ছিল, সেটা কিন্তু যখন পুরোপুরিভাবে এমটি হতে পারলো না, ব্লাডার থেকে বেরোচ্ছে না, তখন সেখানে ইউরিনটা জমে থাকছে। ফলে সেখানে কি হচ্ছে, একটা ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি থেকে যাচ্ছে, ইনফেকশন হয়। আর একটা কি হতে পারে না, সেখানে ইউরিন ব্লাডারে মূত্রথলিতে পাথর জমতে পারে। হয়েছে। আর একটা কি সমস্যা হয় না, যেহেতু আমার কিডনি থেকে ইউরিনটা বেরিয়ে এসে ইউরিন ব্লাড মানে ইউরিনারি ব্লাডারে জমা হচ্ছে, মূত্রথলিতে জমা হচ্ছে, সেখান থেকে যদি ঠিকঠাক করে ড্রেনেজ হতে না পারে, সেখানে যদি বারবার ইনফেকশন হয়, তাহলে কি হবে না, এটা কিডনির ওপরও কিন্তু একটা ক্রনিক কিডনির একটা রোগ তৈরি করতে পারে। এটা হলো তার কমপ্লিকেশন। এবার আমি তো বলেই দিলাম যে 40 বছরের পরে মোটামুটি পুরুষদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখতে পাওয়া যায়। আচ্ছা, তার কারণটা কি? কারণটা কিন্তু এখনো অজানা, এখনো কিন্তু এটুকু জানা নেই যে কেন আমার প্রস্টেট বাড়ছে, এখনো কিন্তু এটা কজ আননোন। কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আমরা দেখে থাকি, কিছু রিস্ক ফ্যাক্টরের জন্য এটা বেড়ে যায়। যেমন কারোর যদি ফ্যামিলিতে এরকম প্রস্টেট বাড়ার হিস্ট্রি থাকে, প্রস্টেটোমেগালি যদি একটা হিস্ট্রি থাকে, বা প্রস্টেট এনলার্জমেন্টের যদি একটা হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় যে প্রস্টেটটা বেড়ে যাচ্ছে। 2 হচ্ছে কি না, ওবেসিটি। যদি কারোর চেহারা অত্যধিক পরিমাণে মোটা হয়, তাহলে কিন্তু তার ওবেসিটি, তার প্রস্টেট বাড়তে পারে। 3, যে একদম কায়িক পরিশ্রম করেই না, তাদের ক্ষেত্রেও প্রস্টেট বাড়া বা প্রস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। 4, যাদের ক্ষেত্রে দেখা যায় টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন, বা আমি টাইপ 2 ডায়াবেটিসের বিষয়টা আগে ভিডিওতে বলেছি, টাইপ 2 ডায়াবেটিসে যারা ভুগছেন, তাদেরও কিন্তু এই আপনার প্রস্টেট বেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। 5, যাদের ক্ষেত্রে দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন থাকছে। ইরেকটাইল ডিসফাংশন মানে তারা ধ্বজভঙ্গতায় ভুগছেন, মানে পেনিসটা ইন্টারকোর্সের আগে বা তাদের মধ্যে শক্ত ভাবটা যাদের মধ্যে আসছে না, রিজিড হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রস্টেট সমস্যাটা বা প্রস্টেট এনলার্জমেন্টটা দেখতে পাওয়া যায়। এরপরে তাহলে আমরা কী করে বুঝবো যে আমাদের প্রস্টেটটা বেড়েছে? প্রস্টেট এটাকে বোঝার জন্য আমরা 3টে উপায় অবলম্বন করতে পারি। প্রথম, আমরা সিমটমসগুলোকে দেখেই বুঝে নেব যে এই পুরুষ মানুষের এই রোগটি ঘটেছে। তার জন্য তাহলে সিমটমসগুলো কী কী? বারবার প্রস্রাব পাওয়া, প্রস্রাবে বেগ কমে যাওয়া, প্রস্রাব করতে বোধ পারা। আচ্ছা, মোটামুটি এই 3টেই আমরা দেখতে পাই। 3টে, এবং তার বয়সটা 40-এর ওপরে আমরা দেখতে পেয়ে যাই। এটাকে দেখেই আমরা একটা আইডিয়া করতে পারি। এখন কি করা হচ্ছে, এখন অ্যাডভান্স প্যাথোলজি মানে ইনভেস্টিগেশনের যুগ, সেখানে আমরা কি করতে পারি, সেখানে আমরা ইউএসজি করাতে পারি লোয়ার অ্যাবডোমেনে। লোয়ার অ্যাবডোমেনে আলট্রাসোনোগ্রাফি করলে আমরা প্রস্টেট এনলার্জমেন্ট হয়েছে কিনা বুঝতে পারা যাবে। দ্বিতীয় হচ্ছে কি, ওর থেকে যদি আরেকটুখানি বেশি জানতে চাই, তখন আমরা সিটি স্ক্যান করতে পারি। তার থেকেও যদি আরও ভালো করে আমরা জানতে চাই, তাহলে আমরা এমআরআই করতে পারি কোনো একটা বিষয়। আচ্ছা, এখন নয় বিষয়গুলো হয়েছে, কিন্তু আগে তো বিষয়গুলো ছিল না, তাই ডাক্তারবাবু কী করে বুঝতে পারতেন না? আমি বলেইছিলাম এর আগে যে প্রস্টেটটা কী করছে না, মলদার মানে রেকটামের আগে আছে। ফলে যদি আমরা রেকটামের ভেতর দিয়ে আঙুল দিয়ে প্রস্টেটটাকে প্যালপেট করার চেষ্টা করি, যদি আমরা সেখানে কিছু খোঁজার চেষ্টা করি, তখন কিন্তু ডাক্তারবাবু অতি অবশ্যই প্রস্টেট যদি বেড়ে যায়, উনি কিন্তু আইডিয়া করতে পারবেন, উনি কিন্তু বুঝতে পারবেন প্রস্টেটটাকে হাত দিয়ে যে প্রস্টেটটা এনলার্জমেন্ট এসেছে। এবারে ট্রিটমেন্ট কী হয়? এই ট্রিটমেন্ট মডার্ন মেডিসিন এক ধরনের, এবং আমরা হোমিওপ্যাথ আলাদাভাবে চিন্তা ভাবনা করি। মডার্ন মেডিসিনে কি চিন্তা ভাবনা করা হয় না, প্রথমত আমরা যদি দেখা যায় যে অ্যাসিমটোমেটিক হয়, মানে তার কোনো প্রস্টেটটা বেড়েছে অথচ তার কোনো সিমটমস নেই, তাহলে সেখানে ট্রিটমেন্ট করা হয় না, তাকে কেবলমাত্র মানে একটা মানে ফলো আপ বা চেক আপের ভেতরে রাখা হয়। 6 মাস বা 1 বছর ছাড়া ছাড়া তাকে ফলো আপ করানো হয়। যদি তার সিমটমস থাকে, অ্যাকর্ডিং টু সিমটম সিভিয়ারিটি তাকে ট্রিটমেন্ট করা হয়। মেডিসিনগুলো তাহলে কি কাজ করবে? একটা হচ্ছে
প্রস্টেটের সাইজটাকে কমানোর চেষ্টা করবে। দ্বিতীয় হচ্ছে কি না, প্রস্টেটের ভেতর দিয়ে যে মাসেলগুলো ছিল সেটাকে অনেকটা রিল্যাক্স করে দেবে, যাতে আমার ইউরেথ্রায় যে যাতে ফ্লোটা মেনটেন হয়, এটাকে চেষ্টা করবে। আচ্ছা, যদি এটাতে না হয় তখন কি হয়, তখন আমরা অপারেশন বা সার্জারিতে আসি। সার্জারির অনেকগুলো ভাগ আছে, আর এগুলোকে বলে বেকার ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। আমরা হোমিওপ্যাথিতে কী করি, আমরা কিন্তু এত সবের মাঝখানে যাই না। আমরা সিমটোম্যাটিক্যালি পেশেন্টটাকে দেখি, অ্যাজ এ হোল আমরা পেশেন্টটাকে দেখবো, দেখে আমরা কী করবো, তার একটা ট্রিটমেন্ট করবো, মানে একটা সিঙ্গেল মেডিসিন খুঁজে বার করবো এবং সেটা মেডিসিন পেশেন্টটাকে দেওয়া হবে। আচ্ছা, এই যে আমরা বলছি, তো এর সত্যিই কীরকম ঘটনা ঘটে যে অ্যালোপ্যাথিতে এত ওষুধ তো খাওয়ানো হয়, তো আমাদের হোমিওপ্যাথিতে তাহলে কেমন করে ট্রিটমেন্ট হয়? আমি আমার ফেভারিট কেস, যেখানে পেশেন্টের 60-এর কাছাকাছি বয়স ছিল এবং ওনার গ্রেড 2 প্রস্টেট এনলার্জমেন্ট ছিল আর কি, মানে বিপিএইচ ধরা পড়েছিল। তো তার ক্ষেত্রে আমি কি ট্রিটমেন্ট করেছিলাম সেটা আপনারা দেখে নিন, এবং পেশেন্টের কী করে আছে 15 দিন ছাড়া আমি ফলো আপ নিয়েছিলাম, মানে উইদিন 1 মান্থ, 1 মাসের ভেতরে পেশেন্ট কতটা ভালো আছে সেটা আপনারা একটুখানি দেখুন। আর আমি আর একটা জিনিস বলে রাখি, যে আমরা এই যে প্রসেসটাকে নিয়ে যে এত চিন্তা ভাবনা করছি, এর পেছনে কারণটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট কমন ক্যান্সারের একটা জায়গা, মোস্ট কমন। যদি স্কিন ক্যান্সার হচ্ছে প্রথমে, দ্বিতীয় যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা থাকছে সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার। আর মেয়েদের ক্ষেত্রে কি থাকে, যেটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, মানে সার্ভিক্স, ইউটেরাসের শেষের অংশে সার্ভিক্স, সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে যদি কখনো আমাদের এই সমস্যাগুলো থাকে, তখন আমরা কিন্তু ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করব। আসুন দেখে নেওয়া যাক যে আমার পেশেন্টটি কেমন ছিল, তাকে আমি কেমন করে ট্রিটমেন্ট করেছিলাম, কিভাবে তিনি ভালো হয়ে উঠছেন। ওকে, আপনার নাম বলুন। অরুণ কুমার গাঙ্গুলি। বাড়ি? বাড়ি আরামবাগ। বাড়ি আরামবাগ, রিষ্টা। এখন রিষ্টায় থাকেন? রিজা থাকে, এখন রিজা থাকি। আচ্ছা, কাজকর্মের বিষয়তে। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে কি কারণের জন্য দেখাচ্ছিলেন বলুন তো? আমার এই প্রস্টেটের প্রবলেমের জন্য, আর আপনার ওই ইউএসজি করেছিলাম, ইউএসজি করার পর প্রস্টেট, তারপরে আপনার প্যাঙ্কিয়াসে একটু প্রবলেম আছে, আর গলব্লাডারে একটু হালকা স্টোন মতো আছে, এই জন্য আপনাকে দেখছিলাম। আচ্ছা, প্রস্টেটের সমস্যার জন্য কিরকম সমস্যাটা হচ্ছিল? প্রস্টেটের সমস্যা হচ্ছিল মানে আপনার ধরুন এই পেচ্ছাপটা, রাত্রিবেলা পেচ্ছাপ করতে হলে 2-3 বার পেচ্ছাপ করতে তুলতো। আচ্ছা। হ্যাঁ, আর পেচ্ছাপটা ঠিক মতো মানে ফ্লুইডিটা আসছে না ঠিক মতো আর কি। আচ্ছা। হ্যাঁ। আর আর রাত্রে একটু ঘুমের প্রবলেম হচ্ছিল, আর একটু পায়খানাটা ঠিক ক্লিয়ার হচ্ছিল না। হ্যাঁ, আর এই গ্যাসের প্রবলেম ছিল। আর কিছু ছিল? আর সেরকম কিছু ছিল না। আর কিরকম ছিল না? এর জন্য ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর জন্য আগে স্যার হোমিওপ্যাথি প্রথমে করেছিলাম, হোমিওপ্যাথি করার পর কিছুদিন করার পর অন্য এক ডক্টরের কাছে করেছিলাম, সেখানে কোনো রেজাল্ট পাইনি। তারপর আমি ডক্টর সৌভিক চ্যাটার্জিকে দেখিয়েছিলাম, ইউরোলজিস্টকে দেখিয়েছিলাম আর কি। আচ্ছা। দেখার পর উনি আমাকে ওষুধ দিয়েছেন, দেওয়ার পর মানে যে পেচ্ছাপের যে ফ্লোটা ভালোই এসেছিলো, কিন্তু উনি বলছেন কন্টিনিউ খেয়ে যেতে হবে, ওই জন্য আমি তার জন্য আর করলাম না। কি ওষুধ দিয়েছিলেন? র্যাপিলিপ D8। হ্যাঁ, ওইটা দিয়েছিলেন। ওটা কারপর ফ্লোটা এসেছিল, কিন্তু উনি বলছে কন্ট্রোল হয়ে যাবে, ওই জন্য আমি ভাবলাম যে এতে ভালো না হবে না হবে, ওই জন্য হোমিওপ্যাথি আপনার কাছে এসেছি স্যার। কতদিন ওষুধটা খেয়েছিলেন? ওষুধটা খেয়েছি প্রায় 6 মাস। 6 মাস। হ্যাঁ, তারপর উনি করতে বলেছিলেন আমাকে, হোল অ্যাবডোমেনে আল্ট্রাসাউন্ড করতে বলেছেন। করার পর মোটামুটি তারপর দেখা যায় প্যাঙ্কিয়াসটা, উনি বললেন প্যাঙ্কিয়াস বলছি, উনি বলেন যে প্রস্টেটটা একটু এনলার্জ হয়েছে আর কি। আচ্ছা, এইটা বলছি। আচ্ছা, গ্রেড 2 ছিল সেটা? গ্রেড 2 ছিল। গ্রেড 2 হাইপারট্রফি ছিল, পেচ্ছাপে ইনফেকশন ছিল। হ্যাঁ, ইনফেকশন ছিল। আচ্ছা, আর কিছু সমস্যা? আর সেরকম কিছু সমস্যা নেই স্যার। আচ্ছা, আপনি আমাকে দেখিয়েছেন 10ই ডিসেম্বর, 15 দিন হচ্ছে, তাই না? 15 দিনও হয়নি, আজকে 23 তারিখ। এর মাঝখানে আপনি কি পরিবর্তন বুঝতে পারলেন? পরিবর্তন মোটামুটি স্যার, আগে যেমন রাত্রিবেলা 2-3 বার উঠতাম, সেটা এখন একবার রাত্রে উঠতে হয়, আর ভোরের দিকে একবার উঠি। এই সকাল হলেই প্রায় উঠি আর কি। অনেকটা কম আছে আগের থেকে। আচ্ছা। আর ধরুন পায়খানাটা এখন পরিষ্কার হচ্ছে, নিয়মিত হচ্ছে পায়খানাটি, মানে ভালো একদম ঝেড়ে বেরিয়ে যাচ্ছে পায়খানাটি।
আর আপনার আমাশার যে হালকা প্রবলেম ছিল, আমাশাও করেছিলাম, আমাশাটাও অনেকটা কম আছে। হ্যাঁ, আর গ্যাসের প্রবলেমটা কম আছে। আমাশার সমস্যাটা কিরকম? আমার সমস্যা মানে কি, এই ধরুন আমাশা ধরুন এই 2-4 দিন হলো, হওয়ার পর তারপরে আগে কি খেতাম, মেট্রোজিল খেতাম বা নটফ্লক্স টিজেল খেতাম, তারপর 3-4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন কমে যেত, আবার 1 মাস পরে হয়তো আবার শুরু হলো আর কি। আচ্ছা, ওই আর কি। আর মলদারটা একটু দদ্দ কন করতো আর কি, যন্ত্রণা সেইটা অনেকটা কম। সেটা অনেকটা কমে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনার প্রস্টেট পেচ্ছাপের যে সমস্যাটা ছিল, সেটাকে নিয়ে আপনি ইমপ্রুভমেন্ট কতটা বুঝতে পারছেন 100 ভাগের মধ্যে? 100 মধ্যে 100 স্যার, আপাতত এই 15 দিনের কথা বলছি, 30-40% ইমপ্রুভ করেছে। আচ্ছা, আর সব মিলিয়ে আপনি কতটা ভালো আছেন বলে মনে করছেন? সব মিলিয়ে মোটামুটি 40-50% ভালো আছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার আমি দেখানো যাক যে ওনাকে আমি প্রেসক্রিপশন করেছিলাম। দেখুন, এটা আমার প্রেসক্রিপশন ছিল, ওনাকে এটা আমি খাইয়ে দিয়েছিলাম, তার সাথে এটা আমি দিয়ে পাঠিয়েছিলাম। 1 মাসের ওষুধ, এখনও 16 দিন আছে, উনি এটাই কন্টিনিউ করছেন। আর আজকের রিপোর্টগুলো দেওয়া হয়েছে। এখনও ইউরিন এমিতে কিছুটা ব্যাকটেরিয়া দিয়েছে, কিন্তু তার সংখ্যাটা এখনও দেয়নি। আর ট্রাইগ্লিসারাইডটা, লিপিড প্রোফাইলটা একটুখানি বাড়া আছে, 185। এই আর কি, পেশেন্ট ইমপ্রুভ করছে এত দ্রুততার সাথে। আচ্ছা, আমি কি আপনার ভিডিওটা ফেসবুকে দিতে পারি? হ্যাঁ স্যার, একদম দিতে পারা যায়? বাহ, কারণ অন্যান্য লোকেরও তো জানা দরকার। না, অবশ্যই, যাতে আর 5 জন যাতে প্রস্টেটিস পেশেন্ট বা এইসব পেশেন্ট যাতে আপনার কাছে আসে ট্রিটমেন্টের জন্য, ভালো না শুধু আমার কাছে না, যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার কাছে ভালো যাতে হয়, যাতে এই জন্য দিতে পারেন স্যার। আর এই বিষয়গুলো আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ভিডিওগুলো দেখে শেয়ার করে দেবেন, যাতে আরো 10টা লোক জানতে পারে যে হোমিওপ্যাথিতে কি হয়। কারণ অ্যালোপ্যাথিতে সারা জীবন ওষুধ খেতে হবে, নাহলে সার্জারি করতে হবে, এছাড়া কিন্তু কোনো প্রস্টেটের উপায় নেই, তাই না? তো যদি আমরা 10 জন লোক অন্তত সার্জারি থেকে বেরিয়ে আসতে পারি, ওই সার্জারি থেকে বেরিয়ে আসার জন্য আপনার কাছে আসা স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। থ্যাংক ইউ স্যার। উপরওয়ালা কতটা কতটা সাহায্য করে আমাদের। ঠিক আছে। আচ্ছা, ওকে। আপনার নাম বলুন, একটু এগিয়ে আসুন। অরুণ কুমার গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি অরিজিনাল বাড়ি আরামবাগ, আর এখন রিজরাতে থাকি। আচ্ছা আচ্ছা, আপনার আমি একটা 15 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, যে সমস্যাগুলোর কথা নিয়ে এসেছিলেন, সেই সমস্যাগুলো কি কি ছিল যেন আপনি বলেছিলেন? সমস্যা ছিল ধরুন প্যাঙ্কিয়াসের প্রবলেম ছিল, তারপরে প্রস্টেটটা বাড়া ছিল, এনলার্জ ছিল, আর আপনার আমাশার একটু প্রবলেম ছিল, আর পেটে গ্যাস ট্যাস হতো। আচ্ছা আচ্ছা, এখন আপনি পায়খানা কেমন পরিষ্কার হচ্ছে? পায়খানা পরিষ্কার ভালোই হচ্ছে, পরিষ্কার। আচ্ছা, গ্যাস অম্বলও অনেক কম। আচ্ছা, যেটা আমাশা ছিল সেটা কেমন আছে? আমাশা অনেকটা কম আছে এখনো, কিন্তু অনেকটা কম, মানে 70%। আচ্ছা, প্রস্টেট বাড়ার জন্য যে সমস্যাটা হচ্ছিল, সেগুলো আপনার কিরকম? প্রস্টেট বাড়ার জন্য ধরুন আমার রাত্রিবেলা পেচ্ছাপ যেমন 2বার করে উঠতাম, সেটা এখন ওই একবারে উঠতে হচ্ছে, একবার। আর সকালে যেমন যাচ্ছি ওটা হচ্ছে। আর প্রস্টেট যেমন শোয়ার পর, মানে জল খাওয়া শোয়ার পর পেচ্ছাপ করে আসার পর যখন শুতাম, শোয়ার পর একটা পেচ্ছাপের টেন্ডেন্সি ছিল, বেগ ছিল, সেই বেগটা কিন্তু এখনো নেই। কতটা কমেছে বলে মনে করছি? ওটা 80% কমে গেছে। 80% কমে গেছে, হ্যাঁ। আচ্ছা, আর যেটাকে আপনাকে অনেকক্ষণ ধরে বসে থেকে পেচ্ছাপ করতে হতো, সেটা কেমন আছে? সেটাও অনেকটা কম। কত পার্সেন্ট কমেছে বলে? সেটা মোটামুটি 60% কমে গেছে। 60% কমে গেছে, হ্যাঁ, কমে গেছে। আর একটা হচ্ছে ঘুম কেমন হচ্ছে? ঘুম ভালোই হচ্ছে এখন। ঘুম ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা, 15 দিন আগে তো আপনি এসেছিলেন, আপনার একটা আমি ভিডিওটা দিয়েছিলাম। 15 দিনের মধ্যে আপনি কি ইমপ্রুভমেন্ট দেখতে পেলেন? 15 দিনের মধ্যে আগে আমি বলেছিলাম 40-50% বলেছিলাম, এখন সেটা 70% ইমপ্রুভ করে গেছে। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা? সেরকম কিছু নেই স্যার। আচ্ছা, তাহলে অ্যালোপ্যাথি ওষুধ আর খেতে হচ্ছে না? না, একদম না। আগে র্যাপিড খেতাম, এখন সেটা বন্ধ করে দিয়েছি। এখন আপনার ওষুধ অনেকটা সুস্থ। কি বুঝলেন, অ্যালোপ্যাথি ভালো কাজ করছিল না হোমিওপ্যাথি কাজ করছিল? মানে হোমিওপ্যাথি ইজ বেটার দেন অ্যালোপ্যাথি। ভেরি গুড, থ্যাংক ইউ। আপনাদের এই মতামতটাই আমাদের দরকার প্রতিটা হোমিওপ্যাথের, যে আমরা যদি চেষ্টা করি, আমরা অ্যালোপ্যাথির থেকে অনেক দ্রুততার সাথে কাজ করতে পারি। এবং লোকের মাঝখানে একটা মিথ থাকে, মানে একটা চিন্তা ভাবনা আছে,
হোমিওপ্যাথিতে ওষুধ খেলে নাকি অনেক সময় নেয়, ঠিক আছে, লোকে বলে দেখবে, বলে, হ্যাঁ। হ্যাঁ, বছরের পর বছর নাকি ওষুধ খেতে হয়। না, ওটা ঠিক নয়। আচ্ছা, আমি আপনার প্রেসক্রিপশনটা শো করছি। হ্যাঁ, এটা হচ্ছে ওনার প্রেসক্রিপশন, দেখুন, এটা ওনার প্রেসক্রিপশন। ওনাকে আমি ফার্স্ট দেখেছিলাম 10 তারিখে, ঠিক আছে, তো তারপরে ওনাকে আমি ফলো আপ করেছিলাম 23 তারিখে, তো আজকে হচ্ছে আপনার 14 তারিখ। 14 তারিখ। তাহলে 1 মাস 4 দিনের ভেতরে এই প্রবলেমগুলো পেশেন্টের ছিল। দেখুন, আমি নোট করে গেছিলাম। ওনাকে একটা ট্রাইগ্লিসারাইড করানো হয়েছিল, টেস্টগুলো আর ইউরিন আরইএমই করানো হয়েছিল, এইগুলো ছিল। এবারে দেখুন, এবার এখানে আমাদের প্রেসক্রিপশন হবে কেবলমাত্র আগে যেটা ছিল সেই মেডিসিনটাকে এখন করার দরকার নেই, এখন কেবলমাত্র আমরা এইচবিআরটাকেই চালাবো, কন্টিনিউ করব। আচ্ছা, এইভাবে আপনি ওষুধ খান, আর তার সাথে আমি আরেকটা যে ওষুধ দিয়েছিলাম কার্সিনোসিনাম, সেটা চালানো হবে। প্রয়োজন পড়লে আমি বলে দেবো সব জিনিসপত্রগুলো। আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে মানুষের এটাও জানা দরকার যে হোমিওপ্যাথিতে কিন্তু না না, অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি অনেক অনেক কিউরেবল, অনেক কিউরেবল হয়ে যায়, অনেক তাড়াতাড়িও কাজ করে। তাড়াতাড়ি কাজ হয়, কুইক কাজ হয়। আচ্ছা, সেটা আপনার কাছে যেই প্রমাণ হচ্ছে আর কি। না, যারা মোটামুটি যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে তারা যদি সঠিকভাবে কাজ করে, হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু সবাই এটা করতে পারবে, করতে পারছে। হ্যাঁ, যদি তারা সঠিকভাবে প্র্যাকটিসটা করে। আচ্ছা, আপনার এই ভিডিওটাকে আমি ফেসবুকে দিয়ে দিতে পারি? হ্যাঁ, একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমাদের তাহলে কয়েকটা বিষয় নিয়ে যেটা বলছিলাম আর কি, তো এর বাদ বাকি যে পার্টটা থাকলো সেটা হচ্ছে একটা ট্রিটমেন্ট আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো ট্রিটমেন্টের বিষয়টা আমি পরে আসছি, আগে ম্যানেজমেন্টের কথাটা বলে দিই। ম্যানেজমেন্টে 3টে বিষয়ের ওপর আমরা খুব গুরুত্ব দেব। সে বিষয়গুলো কি না, প্রথম হচ্ছে যে ফ্লুইড ইনটেক, যেটা আমরা সারা জল খাচ্ছি আর কি, যেহেতু রাত্রিবেলায় বারবার ঘুম থেকে উঠতে হচ্ছে এবং সেটা খুব সমস্যা তৈরি করে, তাই আমরা শুতে যাবার বেশ কিছুক্ষণ আগে আমরা জল খেতে পারি, অথবা শুতে যাওয়ার সময় আমরা খুব অল্প পরিমাণে জল খেয়ে যদি শুই, তাহলে আমাদের বারবার প্রস্রাব দিতে হবে না। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে কি, দ্বিতীয় নম্বরে থাকছে অ্যালকোহল এবং ক্যাফিন আছে এমন কোনো পানীয় কিন্তু আমাদের নেওয়া যাবে না। যদি এটা নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যে প্রস্টেট যে সমস্যাটা আছে সেটা অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি, যে আমরা কেমন করে ইউরিন মানে আমরা কেমন করে প্রস্রাব করব, সেটা হচ্ছে আমরা ডবল ভয়েডিং স্টাইলে আমরা প্রস্রাব করা হবে। সেটা কীরকম ডবল ভয়েডিং স্টাইল, মানে হচ্ছে একবার প্রস্রাব করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, সেখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে থাকার পরে আবার ট্রাই নিয়ে যেটুকু প্রস্রাব আছে সেটাকে কমপ্লিট করুন, নিয়ে আপনি বেরিয়ে এলেন। এটাকে বলা হচ্ছে ডবল ভয়েডিং পদ্ধতি। এটা হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। আচ্ছা, আর কি আছে না, তার সাথে প্রোটিন ইনটেক কিন্তু কমাতে হবে। প্রোটিন ইনটেক কমাতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, 45 মিনিট ঘড়ি ধরে হাঁটতে পারেন 3.5 থেকে 4 কিলোমিটার, সেটা আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে। আচ্ছা, ট্রিটমেন্ট কি হয়, ট্রিটমেন্টে ধরুন অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্ট পদ্ধতি, সেখানে হচ্ছে যে মেডিকেশন করা হয়, সেটা যে আপনার হাইপারপ্লেসিয়া যেটা ছিল সেটাকে সিঙ্ক করানোর চেষ্টা করা হয়। আর একটা হচ্ছে যে সার্জারি। সার্জারিতে কি করা হচ্ছে না, আমরা যে আপনার ইউরেথ্রাটাকে যেখানে চেপে রেখেছিল প্রস্টেট গ্ল্যান্ডটা, সেই জায়গাটা থেকে একটুখানি আমরা স্ট্রিপ করে করে বার করে দিই, অথবা আপনার মাইক্রো সার্জারি হতে পারে অথবা ওপেন সার্জারি হতে পারে। কিন্তু হোমিওপ্যাথিতে আমাদের এরকম ট্রিটমেন্ট হয় না। আমরা কি করি, আমরা পেশেন্টের টোটালিটি দেখে, পেশেন্টের অসুবিধা দেখে তাকে আমরা ট্রিট করে থাকি। আমি যে কেসটা প্রেজেন্ট করছি, এখানে ভদ্রলোকের বিপিএইচ মানে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া ছিল, সেটা আইডেন্টিফাইড গ্রেড 2। ওনার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ধরনের মেডিকেশন দেওয়া হয়নি। ওনাকে কেবলমাত্র টোটালিটি অনুযায়ী আমি 2টি মেডিসিন দিয়েছিলাম। দেওয়ার পর আমি 15 দিন অন্তর 2টো ফলো আপ নিই। সেটা দেখুন কত সুন্দর তাড়াতাড়ি মানুষ রিকভারি করতে পারে। আচ্ছা, এটা দেখার পর, আপনাদের ভিডিওটা দেখার পর, পেশেন্টের সাথে দেখার পরে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা ভ্যালু অ্যাড করতে পেরেছে,
তাহলে যাদের এরকম ধরনের সমস্যা আছে তাদেরকে ইন্সপায়ার করুন, তারা যেন মডার্ন মেডিসিনের সাথে এটাও চিন্তা ভাবনা করে যে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন যদি ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। ঠিক আছে, এই বিষয়টা আপনারা নিজেদেরাও জানুন এবং লোককে এটা শেয়ার করে দিন। ব্যাস, আর কি, তাহলে আমরা একটা হেলদি সোসাইটি তৈরি করতে পারবো। ঠিক আছে, টেক কেয়ার, নমস্কার।